ছেলে হারমোনিয়াম বাজাতে শিখেছে। আমাকে গান শেখাচ্ছে। আমি তার পাশে বসে গলা মিলিয়ে গাইছি। একটা প্রেমের গান। সে হঠাৎ হারমোনিয়াম বন্ধ করে দিল। বলল, মা, তোমার গলা এত মিষ্টি কেন? আমি হাসলাম। সে বলল, এই গানের কথাগুলো আমার মনের কথা। আমি অবাক হলাম। সে আবার গান ধরল, তুমি আমার হৃদয়ে বসো রানী হয়ে। গাইতে গাইতে সে আমার দিকে তাকাল। আমি বুঝতে পারলাম এ গান সে আমার জন্য গাইছে। গান শেষে সে বলল, মা, এই গানের প্রতিটি কথা তোমার জন্য। আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরে বলল, তুমি আমার হৃদয়ে রানী হয়ে থাকো। আমি তোমাকে ভালোবাসি। তার গলায় আবেগ। সে বলল, শুধু মা হিসেবে নয়, আমার প্রেমিকা হিসেবে। তুমি আমাকে বিয়ে করো। হারমোনিয়ামের সুর এখনও কানে বাজছে, কিন্তু তার কথার সুর আরও গভীরে প্রবেশ করেছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর তনিমা। রিয়ান 18 বছর বয়সী, কলেজে পড়ে। তনিমা 10 বছর বয়সী, স্কুলে যায়। আজ যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা। এই ঘটনাটা ঘটেছিল গত বছরের শীতকালে। আমার ছেলে রিয়ান তখন হারমোনিয়াম শিখছিল। প্রতিদিন বিকেলে আমি তার পাশে বসে তার সাথে গান গাইতাম। সেদিনও তাই হচ্ছিল। রিয়ান আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে আমাকে প্রথমবার দেখছে। তার চোখে একটা অদ্ভুত চকচকে ভাব। আমি প্রথমে ভাবলাম হয়তো গানের আবেগে সে এমন হয়েছে। কিন্তু তার পরের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা, তুমি কি জানো তোমার গলার স্বর আমার কাছে কতটা মধুর লাগে? আমি যখন তোমার সাথে গাই তখন মনে হয় যেন স্বর্গের দেবতারা আমার কানে সুর ঢেলে দিচ্ছে। রিয়ান বলছিল। আমি মুচকি হেসে বললাম, তুই এত মিষ্টি কথা কোথায় শিখলি রে? রিয়ান গম্ভীর হয়ে বলল, মা, আমি একটা কথা বলবো। তুমি রাগ করবে না তো? না রে, বল, কি বলবি? মা, তুমি শুধু আমার মা নও। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেমন একজন পুরুষ তার প্রিয় নারীকে ভালোবাসে। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি কিছু বলার আগেই রিয়ান আরও বলতে শুরু করল, মা, আমি জানি এটা শোনায় অদ্ভুত, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হবে। আমি প্রায় জ্ঞান হারানোর উপক্রম হলাম। কিন্তু হঠাৎ করে আমার চোখে পড়ল রিয়ানের পেছনে দাঁড়িয়ে থাকা একজন অপরিচিত লোক। সে আমাদের কথাবার্তা শুনছিল এবং একটা ছোট্ট যন্ত্র দিয়ে কিছু একটা রেকর্ড করছিল। আমি চিৎকার করে উঠলাম, কে তুমি? এখানে কি করছ? সেই লোকটা হাসতে হাসতে বলল, আমি ডাক্তার রমেশ চক্রবর্তী। আমি একটা গবেষণা করছি পারিবারিক সম্পর্কের উপর। আপনার ছেলের আচরণ আসলে একটা হিপনোটিক ট্রান্সের ফলাফল। আমি অবাক হয়ে বললাম, মানে কি? আপনার ছেলে রিয়ান আসলে সম্মোহিত অবস্থায় আছে। আমি তাকে কিছু ইঙ্গিত দিয়েছি যার ফলে সে এমন কথা বলছে। এটা একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট। আমি রাগে ফেটে পড়লাম, তুমি কি করেছ আমার ছেলের সাথে? তুমি কি অধিকারে এমন করলে? ডাক্তার চক্রবর্তী বললেন, আপনি চিন্তা করবেন না। আমি এখনই তাকে স্বাভাবিক করে দিচ্ছি। তিনি রিয়ানের দিকে ইশারা করতেই রিয়ান যেন ঘুম থেকে জেগে উঠল। সে চারদিকে তাকিয়ে বলল, কি হয়েছে মা? আমি এখানে কিভাবে এলাম? আমি বুঝতে পারলাম যে আমার ছেলে সত্যিই কিছু জানে না। কিন্তু এই ডাক্তারের উদ্দেশ্য কি? কেন সে এমন করল? ডাক্তার চক্রবর্তী বললেন, আসলে আমি একটা বই লিখছি পারিবারিক মনোবিজ্ঞানের রহস্য নামে। আমি দেখতে চেয়েছিলাম একটি মা কিভাবে তার সন্তানের অস্বাভাবিক আচরণে প্রতিক্রিয়া দেয়। আমি রাগ করে বললাম, তুমি কি আমাদের সাথে খেলা করেছ? হ্যাঁ, কিন্তু এটা বিজ্ঞানের জন্য। তবে আমি আপনাকে একটা বিশেষ তথ্য দিতে পারি। আপনার বাড়িতে একটা প্রাচীন রহস্য লুকিয়ে আছে। আমি কৌতূহলী হয়ে বললাম, কি রহস্য? আপনার বাড়ির নিচতলায় যে পুরাতন আলমারিটা আছে সেটার পেছনে একটা গুপ্ত দরজা আছে। সেই দরজার পেছনে একটা গোপন কক্ষ রয়েছে। আমি অবিশ্বাসের সাথে বললাম, তুমি এসব কি বলছ? আপনি চাইলে দেখতে পারেন। তবে সাবধান, সেই কক্ষে এমন কিছু জিনিস আছে যা আপনার পরিবারের সাথে জড়িত। এবং সেগুলো জানলে আপনার জীবনই পাল্টে যেতে পারে।
এই কথা বলে ডাক্তার চক্রবর্তী চলে গেলেন। আমি আর রিয়ান দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রিয়ান আমাকে জিজ্ঞেস করল, মা, এই লোকটা কে ছিল? আর কি এমন কথা বলে গেল? আমি রিয়ানকে সব খুলে বললাম। রিয়ান শুনে বলল, মা, চল আমরা সেই গোপন কক্ষটা খুঁজে বের করি গিয়ে। আমি দ্বিধায় পড়লাম। কিন্তু কৌতূহল আমাকে তাড়া করছিল। সন্ধ্যা হয়ে গেছে। প্রদীপ অফিস থেকে ফিরেছে। তনিমা স্কুল থেকে এসে পড়তে বসেছে। আমি প্রদীপকে সব বললাম। প্রদীপ বলল, সুমিত্রা, এসব কি আবার? কোনো ডাক্তার এভাবে এসে এমন কথা বলে যায়? এটা নিশ্চয়ই কোনো প্রতারণা গৃহ। কিন্তু আমার মন বলছিল যে ডাক্তার চক্রবর্তী মিথ্যা বলেননি। আমি রাতে খাওয়ার পর প্রদীপ আর রিয়ানকে নিয়ে সেই পুরাতন আলমারির কাছে গেলাম। আলমারিটা আমাদের পারিবারিক সম্পত্তি। প্রদীপের দাদুর আমল থেকে আছে। আমরা কখনো এটা ভালো করে দেখিনি। আলমারির পেছনে গিয়ে দেখি সত্যিই একটা লুকানো দরজা আছে। প্রদীপ অবাক হয়ে বলল, এই দরজাটা তো আমি আগে কখনো দেখিনি। আমরা দরজাটা খুললাম। ভিতরে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আমরা তিনজনে টর্চ নিয়ে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি একটা বড় কক্ষ। কক্ষের মাঝখানে একটা বড় টেবিল। টেবিলের উপর অনেকগুলো পুরাতন বই আর কাগজপত্র। রিয়ান একটা বই খুলে বলল, মা, এই বইয়ে আমাদের পরিবারের ইতিহাস লেখা আছে গু। আমি বইটা নিয়ে পড়তে শুরু করলাম। পরে আমি হতবাক হয়ে গেলাম। এই বইয়ে লেখা আছে যে আমাদের পরিবারে এক অদ্ভুত ক্ষমতা আছে। আমাদের পরিবারের মহিলারা মানুষের মন পড়তে পারে এবং পুরুষরা ভবিষ্যৎ দেখতে পারে। প্রদীপ হাসতে হাসতে বলল, এসব কি আবার ভূতের গল্প নাকি? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে কক্ষের এক কোণ থেকে একটা আলো জ্বলে উঠল। সেই আলোর মধ্যে একজন বৃদ্ধ মানুষের ছায়া দেখা গেল। আমরা তিনজনেই ভয়ে চিৎকার করে উঠলাম। কিন্তু সেই ছায়া একটা স্নিগ্ধ গলায় বলল, ভয় পেও না। আমি তোমাদের পূর্বপুরুষ ব্রজকিশোর দাসকে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি কি চান? আমি তোমাদের একটা সত্য বলতে এসেছি। তোমাদের পরিবারের উপর একটা অভিশাপ আছে। এই অভিশাপের কারণে তোমাদের পরিবারের সবাই বিপদে পড়বে। কিন্তু এই অভিশাপ ভাঙানোর একটা উপায় আছে গু। রিয়ান সাহস করে বলল, কি উপায় দাদু? তোমাদের এই কক্ষে যে বইগুলো আছে সেগুলোর মধ্যে একটা বিশেষ মন্ত্র লেখা আছে। সেই মন্ত্র পড়লে অভিশাপ ভেঙে যাবে। কিন্তু সেটা পড়তে হবে পূর্ণিমার রাতে গু। আমি জিজ্ঞেস করলাম, কোন বইয়ে সেই মন্ত্র আছে? যে বইয়ের মলাটে সোনালি হরফে তন্ত্রমন্ত্র রহস্য লেখা আছে গি। আমি চারদিকে খুঁজে সেই বইটা পেলাম। বইটা খুলে দেখি সত্যিই একটা মন্ত্র লেখা আছে। কিন্তু সেটা সংস্কৃতে লেখা। ব্রজকিশোরের ছায়া বলল, এই মন্ত্র পড়ার সময় তোমাদের সবার একসাথে থাকতে হবে। এবং মনে রাখবে, মন্ত্র পড়ার সময় যদি কোনো ভুল হয় তাহলে অভিশাপ আরও শক্তিশালী হয়ে যাবে গু। এই কথা বলে ব্রজকিশোরের ছায়া মিলিয়ে গেল। আমরা তিনজনে অন্ধকার কক্ষে দাঁড়িয়ে রইলাম। প্রদীপ বলল, এসব কি হচ্ছে? স্বপ্ন নাকি বাস্তব? আমি বললাম, জানি না। তবে আমার মনে হচ্ছে এসব সত্যি গি। পরের দিন আমি একটা সংস্কৃত পণ্ডিতের কাছে গেলাম। তিনি মন্ত্রটা অনুবাদ করে দিলেন। মন্ত্রটার মানে হচ্ছে একটা প্রার্থনা। সেই প্রার্থনায় পূর্বপুরুষদের কাছে অভিশাপ মুক্তির জন্য আবেদন করা হয়েছে। পরের পূর্ণিমার রাতে আমি, প্রদীপ, রিয়ান আর তনিমা সবাই মিলে সেই গোপন কক্ষে গেলাম। আমি মন্ত্রটা পড়তে শুরু করলাম। হঠাৎ করে পুরো কক্ষটা আলোকিত হয়ে উঠল। সেই আলোর মধ্যে আমরা দেখলাম আমাদের পূর্বপুরুষদের ছায়া। তারা সবাই আমাদের দিকে হাসছেন। ব্রজকিশোর এগিয়ে এসে বললেন, তোমরা অভিশাপ ভেঙে ফেলেছ। এখন তোমাদের পরিবার নিরাপদ গো। আমি জিজ্ঞেস করলাম, এই অভিশাপ কেন এসেছিল? বহু বছর আগে আমাদের পরিবারের একজন একটা অন্যায় কাজ করেছিল। তার ফলে এই অভিশাপ এসেছিল। কিন্তু এখন সব শেষ গো। এরপর সব ছায়া মিলিয়ে গেল। আমরা সেই কক্ষ থেকে বের হয়ে এলাম। পরের দিন থেকে আমাদের জীবনে অনেক ভালো কিছু ঘটতে শুরু করল। প্রদীপের চাকরিতে প্রমোশন হল। রিয়ানের পড়াশোনায় উন্নতি হল। তনিমা স্কুলে প্রথম হল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল আমি সত্যিই মানুষের মন পড়তে পারতে লাগলাম। প্রতিবেশীরা কি ভাবছে, বাজারের দোকানদার কি মনে করছে, সব বুঝতে পারতাম। একদিন রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমিও একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আগামীকাল কি হবে গু। আমি বুঝলাম যে আমাদের পূর্বপুরুষরা যা বলেছিলেন সেটা সত্যি। আমাদের পরিবারে সত্যিই অলৌকিক ক্ষমতা আছে।
কিছুদিন পর ডাক্তার চক্রবর্তী আবার আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি যে পরীক্ষা করেছিলাম সেটা ঠিক হয়নি গিয়ে। আমি বললাম, কিন্তু আপনার জন্যেই তো আমরা সেই গোপন কক্ষ খুঁজে পেয়েছি। তিনি অবাক হয়ে বললেন, কি গোপন কক্ষ? আমি সব বললাম। তিনি শুনে বললেন, এটা তো অবিশ্বাস্য। আমি কি সেই কক্ষটা দেখতে পারি? আমরা তাকে সেই কক্ষে নিয়ে গেলাম। কিন্তু গিয়ে দেখি কক্ষটা একদম খালি। কোনো বই নেই, কোনো টেবিল নেই, শুধু একটা খালি ঘর। ডাক্তার চক্রবর্তী বললেন, এটা কিভাবে সম্ভব? আমি মনে মনে হেসে ফেললাম। আমার মন পড়ার ক্ষমতা দিয়ে আমি বুঝতে পারলাম যে ডাক্তার চক্রবর্তী ভাবছেন আমরা তাকে ভূতের গল্প শোনাচ্ছি। রিয়ান আমার কানে কানে বলল, মা, আমি দেখতে পাচ্ছি কাল এই ডাক্তার আবার আসবেন। আর সাথে নিয়ে আসবেন আরও ৩ জন গবেষক। পরের দিন সত্যিই ডাক্তার চক্রবর্তী ৩ জন গবেষক নিয়ে এলেন। তারা আমাদের পরিবারের অলৌকিক ক্ষমতা পরীক্ষা করতে চাইলেন। আমি তাদের মনের কথা পড়ে জানতে পারলাম যে তারা আসলে আমাদের নিয়ে একটা রিয়েলিটি শো করতে চান। আমি প্রদীপকে এই কথা বললাম। প্রদীপ রেগে গিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিল। তারপর থেকে আমরা আমাদের বিশেষ ক্ষমতার কথা আর কাউকে বলিনি। কিন্তু আমাদের পরিবারে এই ক্ষমতার কারণে আমাদের জীবন অনেক সহজ হয়ে গেছে। আমি মানুষের মন পড়ে বুঝতে পারি তারা সৎ কিনা। রিয়ান ভবিষ্যৎ দেখে আমাদের বিপদ থেকে রক্ষা করে। একদিন রিয়ান বলল, মা, আমি দেখতে পাচ্ছি আগামী মাসে তনিমার একটা দুর্ঘটনা হতে পারে কি। আমি সাবধান হয়ে গেলাম। সেই মাসে তনিমাকে একদমই বাড়ির বাইরে যেতে দিলাম না। এবং সত্যিই একদিন আমাদের বাড়ির সামনে একটা গাড়ির দুর্ঘটনা হল। যদি তনিমা সেই সময় রাস্তায় থাকত তাহলে সে হয়তো আহত হতো। এভাবে আমাদের পরিবারে একটা রহস্যময় জীবন শুরু হল। আমরা আমাদের বিশেষ ক্ষমতা দিয়ে নিজেদের এবং অন্যদের সাহায্য করতে লাগলাম। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি হঠাৎ করে আমার মন পড়ার ক্ষমতা হারিয়ে ফেললাম। রিয়ানও তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা হারাল। আমরা বুঝতে পারলাম না কেন এমন হল। সেই রাতে আমার স্বপ্নে ব্রজকিশোর এলেন। তিনি বললেন, তোমাদের ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়েছে কারণ একটা নতুন বিপদ আসছে। এই বিপদ মোকাবেলা করার জন্য তোমাদের সাধারণ মানুষের মতো লড়াই করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি বিপদ দাদু? তোমাদের বাড়ির নিচে যে গোপন কক্ষ আছে সেখানে একটা প্রাচীন ধনসম্পদ লুকানো আছে। একদল দুষ্কৃতকারী সেই ধনসম্পদ খুঁজছে। তারা খুব শীঘ্রই তোমাদের বাড়িতে আসবে। স্বপ্ন ভেঙে যাওয়ার পর আমি প্রদীপকে সব বললাম। প্রদীপ বলল, তাহলে আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। কিন্তু আমার মনে হল পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে না। আমি ভাবলাম অন্য কোনো উপায় বের করতে হবে। পরের দিন সকালে আমি লক্ষ্য করলাম আমাদের বাড়ির আশেপাশে কিছু সন্দেহজনক লোক ঘোরাঘুরি করছে। তারা আমাদের বাড়ির দিকে তাকিয়ে কিছু একটা পরিকল্পনা করছে। আমি রিয়ানকে বললাম, তুই তনিমাকে নিয়ে তোর মামার বাড়িতে চলে যা। আমি আর বাবা এখানে থাকব। রিয়ান বলল, না মা, আমি তোমাদের ছেড়ে যেতে পারব না। কিন্তু আমি জোর করে রিয়ান আর তনিমাকে মামার বাড়ি পাঠিয়ে দিলাম। সন্ধ্যার দিকে প্রদীপ অফিস থেকে ফিরে এল। আমি তাকে সব বললাম। প্রদীপ বলল, সুমিত্রা, আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। আমি বললাম, না, আমরা পালিয়ে যেতে পারি না। আমাদের লড়াই করতে হবে। রাতের দিকে আমরা শুনলাম কেউ যেন আমাদের বাড়ির চারপাশে ঘুরছে। আমি জানালা দিয়ে দেখলাম ৫-৬ জন লোক আমাদের বাড়ি ঘিরে ফেলেছে। হঠাৎ করে আমাদের বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে শুরু করল। প্রদীপ একটা লাঠি নিয়ে দাঁড়াল। আমিও রান্নাঘর থেকে একটা ছুরি নিলাম। দরজা ভেঙে ৬ জন দস্যু ঢুকে পড়ল। তাদের নেতা বলল, কোথায় সেই গোপন কক্ষ? আমরা জানি তোমাদের বাড়িতে একটা ধনসম্পদ লুকানো আছে। প্রদীপ বলল, কি বলছ? আমাদের বাড়িতে কোনো ধনসম্পদ নেই। দস্যুদের নেতা রেগে গিয়ে বলল, মিথ্যা কথা বলো না। আমরা সব জানি। তোমাদের পূর্বপুরুষরা এখানে অনেক সোনাদানা লুকিয়ে রেখেছিল। আমি বুঝলাম যে এরা সেই গোপন কক্ষের কথা জানে। কিন্তু তারা জানে না যে সেই কক্ষ এখন খালি। আমি সাহস করে বললাম, হ্যাঁ, একটা গোপন কক্ষ আছে। কিন্তু তার বিনিময়ে তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না। দস্যুরা খুশি হয়ে বলল, ঠিক আছে, তুমি আমাদের সেই কক্ষে নিয়ে চলো। আমি তাদের সেই পুরাতন আলমারির কাছে নিয়ে গেলাম। গোপন দরজাটা খুলে দিলাম। দস্যুরা টর্চ নিয়ে নিচে নামল। কিছুক্ষণ পর তারা চিৎকার করে উঠল, এখানে তো কিছুই নেই। তোমরা আমাদের সাথে প্রতারণা করেছ।
তারা রেগে গিয়ে আমাদের দিকে এগিয়ে এল। প্রদীপ লাঠি নিয়ে তাদের সাথে লড়াই শুরু করল। আমিও ছুরি নিয়ে যোগ দিলাম। হঠাৎ করে সেই গোপন কক্ষ থেকে একটা অদ্ভুত আলো বের হল। সেই আলোর মধ্যে ব্রজকিশোরের ছায়া দেখা গেল। তিনি রাগী স্বরে বললেন, তোমরা আমার বংশধরদের কষ্ট দিচ্ছ কেন? দস্যুরা ভয়ে কাঁপতে শুরু করল। তাদের নেতা বলল, এটা কি? ব্রজকিশোর বললেন, আমি এই বাড়ির রক্ষক। তোমরা এখনই এখান থেকে চলে যাও, না হলে তোমাদের সাথে খারাপ কিছু হবে। দস্যুরা ভয়ে পালিয়ে গেল। আমি আর প্রদীপ দুজনেই অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্রজকিশোর বললেন, তোমরা বিপদ কেটে গেছে। এখন তোমাদের ক্ষমতা আবার ফিরে আসবে। সত্যিই পরের দিন থেকে আমার মন পড়ার ক্ষমতা আর রিয়ানের ভবিষ্যৎ দেখার ক্ষমতা ফিরে এল। কিছুদিন পর আমরা জানতে পারলাম যে সেই দস্যুরা পুলিশের হাতে ধরা পড়েছে। তারা অনেক বাড়িতে চুরি করার চেষ্টা করেছিল। আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এই ঘটনার পর আমরা বুঝলাম যে আমাদের পূর্বপুরুষরা সত্যিই আমাদের রক্ষা করেন। একদিন আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে ব্রজকিশোর আমাকে বললেন, সুমিত্রা, তোমার একটা বিশেষ দায়িত্ব আছে। তুমি তোমার ক্ষমতা ব্যবহার করে অন্যদের সাহায্য করবে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে দাদু? তুমি মানুষের মন পড়ে তাদের সমস্যার সমাধান করবে। আর রিয়ান ভবিষ্যৎ দেখে মানুষকে বিপদ থেকে বাঁচাবে। স্বপ্ন ভাঙার পর আমি ভাবলাম এটা একটা ভালো কাজ হবে। আমি আর রিয়ান মিলে একটা ছোট্ট সাহায্যকারী সংস্থা খুললাম। আমরা গোপনে মানুষদের সাহায্য করতাম। কেউ যদি কোনো সমস্যায় পড়ত তাহলে আমরা আমাদের বিশেষ ক্ষমতা দিয়ে তার সমাধান করতাম। একদিন আমাদের পাড়ার রহিম চাচা এসে বললেন, সুমিত্রা, আমার মেয়ে হারিয়ে গেছে। তুমি কি সাহায্য করতে পারবে? আমি তার মন পড়ে বুঝলাম যে তিনি সত্যি কথা বলছেন। রিয়ান তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে বলল, চাচা, আপনার মেয়ে নিরাপদ আছে। সে শহরের একটা হাসপাতালে আছে। আমরা রহিম চাচাকে সেই হাসপাতালে নিয়ে গেলাম। সত্যিই তার মেয়েকে সেখানে পেলাম। মেয়েটি একটা দুর্ঘটনায় পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এভাবে আমরা অনেক মানুষের সাহায্য করলাম। কিন্তু আমরা কখনো কাউকে আমাদের বিশেষ ক্ষমতার কথা বলতাম না। আমরা বলতাম যে আমাদের ভালো তথ্য সংগ্রহের ব্যবস্থা আছে। একদিন তনিমা আমাকে বলল, মা, আমিও কি তোমাদের মতো কোনো ক্ষমতা পাব? আমি বললাম, হয়তো পাবি। কিন্তু সেটা নির্ভর করে তুই কতটা ভালো কাজ করিস তার উপর। তনিমা সেই দিন থেকে খুব ভালো ব্যবহার করতে শুরু করল। সে সবার সাথে ভালো ব্যবহার করত এবং সবাইকে সাহায্য করার চেষ্টা করত। কয়েক মাস পর তনিমা একদিন আমার কাছে এসে বলল, মা, আমি অন্যদের চিন্তা শুনতে পারছি। আমি খুশি হয়ে গেলাম। আমার ছোট মেয়েও আমাদের পারিবারিক ক্ষমতা পেয়ে গেছে। এখন আমাদের পুরো পরিবার মিলে মানুষের সেবা করি। প্রদীপ যদিও কোনো অলৌকিক ক্ষমতা পায়নি, কিন্তু সে আমাদের সব কাজে সাহায্য করে। আমাদের এই গল্পটা শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমাদের পরিবারে সত্যিই অলৌকিক ক্ষমতা আছে। কিন্তু আমরা এই ক্ষমতা শুধু ভালো কাজে ব্যবহার করি। আমরা কখনো কারো ক্ষতি করি না। আমরা শুধু সাহায্য করি। এখন আমার বয়স 42 হয়েছে। কিন্তু আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে ভালো অংশ এখনও বাকি আছে। আমি আর আমার পরিবার মিলে আরও অনেক মানুষের সেবা করব। এই গল্পটা এখানেই শেষ। কিন্তু আমাদের সেবার কাজ কখনো শেষ হবে না। আমরা সারা জীবন মানুষের সাহায্য করে যাব। আর যদি কেউ আমাদের মতো কোনো অলৌকিক ক্ষমতা পায়, তাহলে সে যেন সেটা ভালো কাজে ব্যবহার করে। কারণ এই ক্ষমতা পাওয়া মানে হচ্ছে একটা বড় দায়িত্ব পাওয়া। আমি আশা করি আমার এই গল্প শুনে সবাই কিছু শিখবে। জীবনে যা কিছু ঘটে সব কিছুরই একটা কারণ আছে। আর সব কঠিন সময়ের পরে ভালো সময় আসে। আমাদের পরিবারের গল্প এখানে শেষ হল। কিন্তু আমি জানি আমাদের পূর্বপুরুষরা সবসময় আমাদের রক্ষা করবেন। আর আমরাও আমাদের ক্ষমতা দিয়ে অন্যদের রক্ষা করব। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আর যদি পরিবারের সবাই মিলে থাকে তাহলে কোনো বিপদই তাদের কিছু করতে পারে না। আমার গল্প এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।